ভূতের ছবি বানানো বেশ চাপের আর খরচ সাপেক্ষ, তাই আসল ভূতেদের নিয়েই ছবি বানানোর সিদ্ধান্ত নেন একজন ডিরেক্টর। এই প্রেক্ষাপটেই আসতে চলেছে হইচই ওটিটি প্ল্যাটফর্মের নতুন সিরিজ ভূত তেরিকি। 12 সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজটি। আর আজকে টলিকথার আড্ডায় আমাদের সাথে পেয়ে গেছি ভূত তেরিকির টিমকে। আড্ডাটা শুরু করা যাক। আমাদের সাথে টলিকথার আড্ডায় পেয়ে গেছি দুই পেতনিকে, আর মাঝখানে বসে রয়েছেন ডিরেক্টর আভেরিদি, রয়েছেন আমাদের সাথে দীপান্বিতাদি আর কৌশিকদা। নমস্কার, তোমাদের স্বাগত জিও বাংলার টলিকথায়। এবার বলো যে এই পেতনিদের গল্পের সূত্রপাত কিভাবে হলো? আমি একটা অন্য গল্প লিখছিলাম, একটা থ্রিলার লিখছিলাম, এবং সেইটা লিখতে লিখতে আমার মাঝখানে মনে হলো যে থ্রিলার জিনিসটা খুবই প্রচুর আমরা দেখছি এবং চারিদিকে হচ্ছেও, এবং কম্পিটিশন খুব বেশি এবং খুব ভালো ভালো কাজ হচ্ছে। হইচইতে অনেক ভালো ভালো থ্রিলার আমরা দেখতে পাই। এইবার সেইখানে আমি কম্পিট করতে পারবো কি না সেটাতে আমি একটু ইনকনফিডেন্ট হয়ে যাই, এবং তারপরে আমার মনে হয় যে একটা অন্যরকম কিছু করি। তখন ভাবতে ভাবতে এই জনরাটা আমি খুবই, আমার এমনিতে মকুমেন্টারি জনরাটা খুবই ভালো লাগে, ওটা আমি এক্সপ্লোর করতে চাইছিলাম। তো সেইখান থেকে এই ভাবনাটা আসে যে একটা বাড়িতে যদি শুটিং হয়, যদি ওখানে রিয়েল ভূতদেরকে শুটিং করে দেখানো যেতে পারে, তো সেই রকম একটা কনসেপ্ট ভাবলে কেমন হয়। তারপরে লিখতে লিখতে যেরকমভাবে এসছে সেরকমভাবে লিখতে গেছি। তারপরে 3টে এপিসোড লেখার পরে আমি অনির্বাণদাকে শুনিয়েছিলাম যে অনির্বাণদা দেখো কেমন হচ্ছে, এটা কেমন লাগছে। অনির্বাণদা বললো যে বাহ, খুব ভালো, চলো এটা করতে পারি, তুমি এখন শোনাও, পরে বাকি 2টো এপিসোড লিখে শুনিয়ে দিয়ে। অনির্বাণদা না থাকলে এটা কখনোই পসিবল হতো না। অনির্বাণদা খুব হেল্প করেছে, এবং কি বলবো, বট গাছের মতন আমাদেরকে সবসময় আগলে রেখেছে, এবং সব কিছুতেই অনির্বাণদা প্রচণ্ড ইনভলভ হয়ে প্রচণ্ড আমাদেরকে এত সাজেশন দিয়েছে, কখনো একদম ধরে দেখিয়েছে, এবং অনেক কিছু শিখতে পেরেছি অনির্বাণদার জন্য। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কি শিখতে পারলে অনির্বাণদার থেকে? অনির্বাণদার কাছ থেকে এমন কিছু ছিল না যেগুলো শিখতে পারিনি। প্রায় প্রত্যেকটা শুরু থেকে একদম প্রি প্রোডাকশন থেকে শুরু করে স্ক্রিপ্ট যখন লিখেছি, সেইখানে অনির্বাণদা বলেছে এই জায়গাটা না একটু এইরকম করলে ভালো হয়, তুমি এটা করে দেখো, দিয়ে আমি করে দেখেছি। এবং অনির্বাণদা বেশ কিছু জায়গায় নিজে থেকে বলেছে যে এই ক্যারেক্টারটার নামটা এইটা করে দাও তো, দিয়ে আপনার দেখলে বোঝা যাবে যে অনির্বাণদার অনেক ইনপুটস আছে, এবং প্রথম থেকে শুরু করে শেষ অবধি। অভিনয়ের ক্ষেত্রে তো আমি চেয়েছিলাম যে অনির্বাণদা ওর অভিনয়টা দেখাক, অনির্বাণ ভট্টাচার্য আছে যখন, তখন অনির্বাণদা অভিনয়টা করে দেখালে এক একটা চরিত্রের দিক খুলে অন্য একটা দরজা খুলেছে আর কি দেখতে গেলে। আভেরিদি, তুমি এখানে কেমন পেতনি? আমি খারাপ পেতনি কি? না, কেউ খারাপ না। ভূত তেরিকি হাফিজি যেইভাবে লিখেছে সেখানে কোনো নেগেটিভিটি নেই, কেউ খারাপ না। যদি কারোর যদি দর্শকের মনে হয়ে থাকে এই খারাপও, তাহলে সেটা কোনো কারণে, সেটা কারণ ছাড়া নয়। তো সেইখানে দাঁড়িয়ে ভানু দিদি যেই চরিত্রটা, ভানু দেখ আমরা ভানু বলছি না, আমরা ভানু দিদি বলছি। তো কোথাও গিয়ে একটা ভানু দিদির মধ্যে ওই চাবিকাঠিটা রয়েছে আর কি বাড়ির। হাফিজি একটু আগেই ওটা বলছিল যে চাবিকাঠিটা ভানু দিদির হাতে থাকে। আর ওই পরিবারটাকে এক করে রাখার যে জায়গাটা, আমাদের সবার বাড়িতে এরকম একজন মানুষ রয়েছেন যাদের দিকে তাকিয়ে আমরা থাকি। তো সেই রকম একটা চরিত্র ভানু দিদি, এবং ভানু দিদি সেই চরিত্রটা হলেও ভানু দিদির সাথে যারা রয়েছে, ভানু দিদির 2 বোন যদি আমি বলি, যে রাজিয়া আর সুকুমারী, যেহেতু পরিবারের মতোই সবাইকে দেখা হচ্ছে তো বোনই আমি বলবো, এবং লবঙ্গ বা তাপস, এরা সকলে মিলে ভানু দিদিকেও কোথাও গিয়ে সামনে রেখেছে। তো সুতরাং এটা একটা ভাইসি ভার্সার জায়গা। তো ওই পরিবারের যে গন্ধটা, সেই গন্ধটা রয়েছে, একটা সুন্দর মিষ্টি যেরকম ছাতিম ফুলের গন্ধ হয়, সেই পরিবারটার মধ্যে সেই গন্ধটা রয়েছে। এবং শিক্ষিতা, খুবই শিক্ষিতা একজন মহিলা, এবং অনেক বছর আগের একটা চরিত্র দেখানো হয়েছে। হ্যাঁ, আমাদের 3টে চরিত্রই, 3 পেতনি চরিত্রই কিন্তু এক একটা টাইম লাইনের।
তো সেই জায়গা থেকে ভানুর মধ্যে যেটা একটা জমিদারি একটা ঘরানা রয়েছে, মানে একটা সাজ পোশাকেই দেখলে বুঝতে পারবে যে সেই জিনিসটা রয়েছে। রাজিয়া আবার অন্য একটা জায়গা থেকে বিলং করে, সুকুমারী অন্য আরেকটা জায়গা থেকে বিলং করে। তো সেরকমভাবেই 3 পেতনিকে 3 রকমের সময়ের সাজানো হয়েছে। তো তাদের কথা বলাও আলাদা, তাদের কথা বলাও আলাদা। আমাকে আমার কথা বলাটাও রপ্ত করতে হয়েছে, ওকেও তাই, সুকুমারীকেও তাই। তো ওটাই মানে ভীষণ মজার একটা স্ক্রিপ্ট। আর সেটা করতে পেরে মানে আমি খুব থ্যাঙ্কফুল টু হাফিজি যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আমি যাতে ভানুর চরিত্রটা করতে পারি। এবং এত বড় একটা চরিত্র আমি এর আগে মানে হইচইয়ের প্ল্যাটফর্মে এই চরিত্রটা করিনি, এত বড় চরিত্র করিনি। সেইখানে একটা কোথাও গিয়ে দায়িত্ব থেকে যায়। আশা করছি আমি কি ডিরেক্টর সাহেব একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। আচ্ছা, এবার একটু রাজিয়ার কাছে আসি। অনেকক্ষণ চুপচাপ বসে আছো তুমি, শুনছো পুরোটাই। খুব ভালো মেয়ে, চুপচাপ শান্তশিষ্ট। রাজিয়াও কি এতটাই ভালো মেয়ে, শান্তশিষ্ট? রাজিয়া একটু ধীর মানে ওর যেহেতু ওই একটা, ও যেখান থেকে বিলং করে সেটার একটা ভার আছে, তো তার জন্যে ওর হাঁটা চলা খুব স্পেসিফিক, তাকানো, কথা বলা, সেগুলোর মধ্যে একটা মানে যেটা আছে সেটা হচ্ছে যে ধরো এখন যা হয়, যদি 21st সেঞ্চুরির কথা বলি, বা আমি তো এখনকারই, আমি যে স্পিডে কথা বলি রাজিয়া সেই স্পিডে কথা বলে না, একদমই বলে না। এবার যদি বলো তাহলে আমার সাথে কি কি আছে মিল, তাহলে রাজিয়ার কিছু স্টেটমেন্ট আছে, ওর কিছু পলিটিক্যাল পয়েন্ট আছে যেগুলো আসলে আমার মানে দীপান্বিতারও মানে আর কি ওই আমার আর রাজিয়ার মনটা খানিকটা এক, বাকি না আমরা হাঁটা চলা কথার প্যাটার্ন সেগুলো খুব একটা এক নয়। কিন্তু সেটা হচ্ছে যে বাড়িটাতে থাকার ইচ্ছেটা, মানে সেটাও আর কি বলতে হচ্ছে। সুন্দর একটা বাড়িতে শুট করেছি। প্রথমে বাড়িটা দেখে মনে হচ্ছিল মানে একটা ভীষণ ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেটা গিয়ে তারপরে একটা রাজবাড়ি, মানে প্রপার মানে গেটটা, মেন যে গেটটা সেটা ঢোকার পরেই মনে হচ্ছিল যে আচ্ছা অলরেডি ভূত হয়ে গেছি আর কি। তো এত সুন্দর একটা বাড়ি এবং সেটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, মানে আউটস্ট্যান্ডিং আর কি। আর তোমাদের যে 3 ভূতের গান, 3 পেতনির গান, সেটা কিন্তু ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। মানে যখনই ক্লিপটা এসেছিল আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া ভরে গেছে যে কবে গানটা রিলিজ করবে, গানটা নিয়ে জানতে চাইবো। এক্সপ্রেশন গুলো বেশ অন্যরকমের সুন্দর। হ্যাঁ একদম, হাফিজি বলো গানটার ব্যাপারে। আচ্ছা, এটা আমাদের ভূত তেরিকির টাইটেল ট্র্যাক। এটা লিখেছে অনির্বাণ ভট্টাচার্য, সুর দিয়েছে দেবরাজ ভট্টাচার্য, উজান অ্যারেঞ্জমেন্টটা করেছে পুরোটা, আর মধুপর্ণা গিয়েছে। এবং যে আউটপুটটা এসছে সেটা তো সবার সামনে আছে, সেটা নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না। এবং প্রচণ্ড মানে লোকজনের পছন্দ হয়েছে এবং আমাদেরকে পার্সোনালি অনেকে ফোন করে মেসেজ করে বলেছে যে কতটা ভালো লেগেছে। এবং ওই স্টেপটাও সবাই করছে, ওটা খুবই ভালো লাগছে আর কি, যে এটা আমরা করেছি সেইটা সবাই করছে, অনির্বাণদাই দিয়েছিল আমাদের, তো সেটা খুবই ভালো লাগছে। এবং আমরা শ্যুটটা করার সময়ও খুব মজা পেয়েছি। তো সব মিলিয়ে দুষ্টু বল। আমাদের এক পরিচিতা একজন সিনিয়র, তার নাম হচ্ছে বলো রোজালি পারভেজ, ও এসেছিল, ওইখানকার নয়, বিদেশি একজন ভদ্রমহিলা। তো গানটা ওকে দেখানো হয়েছে, ঠিক আছে। আমার গান বলেই ডেফিনেটলি আমি দেখিয়েছি। বাড়িতে এসেছিল আমার এক অন্য খুবই কাছের 2 বন্ধুর সাথে। তো গানটা দেখে আমি দেখছি, মানে হয় না যে ও একটা ভাইব নিচ্ছে, মাথাটা এরকম হচ্ছে, এবং সেই ভাইবটা খুব যে পাশ্চাত্যের বা মানে এরকম মানে খুব একটা পশ্চিমী ভাইব সেরকম নয়, মানে একটা হয় না যে আমাদের মধ্যে একটা পল্লীগীতি, যেটা অনির্বাণদা বলছিলেন, সেইটা তো আছে। এবার মিউজিকটার মধ্যে মানে আমি দেখছি যে ধরো তবলা বাজালে যেটা হবে, ড্রামস বাজালে দুটোর ভাইবের তো ডিফারেন্স আছে। আমি রোজালিকে দেখছি ওরা একটা তবলার মতো করে এরকম করে একটু ঘাটটা এরকম করছে, সেটা আমার এত কিউট লেগেছে, এত ইন্টারেস্টিং লেগেছে। বললাম যে ও আচ্ছা ঠিক আছে, তার মানে এটা একটা কানেকশন তৈরি করতে পারছে মানুষের সাথে, সেটাই ভালো লেগেছে, মানে ভালো লাগছে। এবং আমাদের আরও মানে গান আছে তারপরে, এবং আমাদের একটা স্যাড সং আছে, সেটা সিরিজেই ব্যবহার হবে, সেটা শুনো, সেটা মানে খুবই পরিচিত গান বলবো না, কিন্তু উজান এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, টোটাল বিজিএম করেছে উজান চট্টোপাধ্যায়।
মানে হি হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট ওয়ার্ক। আমি শুধু এইটুকু বলতে পারি, কারণ দেখো একটা তো থাকে ভূতের সিনেমাতে কতটা বিজিএম কি হলো তাতে ভয় লাগছে কি লাগছে না, এই যে স্টেকটা নেয়া যে আমি এটা কি করব না, আউটস্ট্যান্ডিং কাজ করেছে। তার সাথে দেবরাজ খুব ভালো জানোই সুর করে, অনির্বাণদা লিখেছেন গান, এইগুলো। এবার তোমরা বলো মজার গান, তাই মজার এক্সপিরিয়েন্স জানতে চাইবো। মজার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমার যেটা মজা লেগেছিল যে মানে মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের তিনজনের, মানে আমার, ঐশ্বর্য আর দুষ্টুর, আমাদের একসাথে ছুটি পাওয়াটা খুব কম ছিল। কিন্তু যখন আমরা একসাথে হচ্ছিলাম তখন ধরো অন্য জায়গায় শুট চলছে, আমরা সব ভুলে গেছি কোথায় কি শুট চলছে, আমরা নিজেদের মতো নিজেরা সময় স্পেন্ড করতাম। এবং মাঝে মাঝেই আমাদের হাসি, মানে আমাদেরকে দেখে তো একটা, তিনজন যখন গেট আপে থাকতাম তখন তো একটা ভয় পেত লোকে, আমাদের হাসি শুনেও অন্য জায়গার লোকজন ভয় পেয়ে যাচ্ছে, মানে শুটিংয়ে যেখানে হচ্ছে সেখান থেকে বলছে এটা কে, কারা হাসছে, কোন পেতনি। তো ওটাই মানে, আর আমাদের তিনজনের মধ্যে একটা বন্ডিং ছিল, সেটা তো খুবই ভালো, আশা করি দর্শকরাও বুঝতে পারবে। আর ওটাই মানে এই ভূতেরিকির যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে এতগুলো মানুষ রয়েছে এবং সেখানে মানুষ আর ভূত বা পেতনিদের সাথে যে আনাগোনা, মানে ইন্টারাকশন, সেইটাও ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেই জায়গাটা। তো সব মিলিয়ে খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি। আমাদের যেরকম আমরা পরিশ্রম করেছি, কিন্তু সেই পরিশ্রমটা কখনোই আর পারছি না বাবারে বাবা, এইটা কখনো হয়নি। আর বেশিরভাগই আমরা বন্ধুরা ছিলাম, সবাই মোটামুটি আমরা একে অপরকে চিনি, এরকমই ছিল আর কি সবাই। তো সেইটা তাদের সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, মানে টিমটা খুব কোঅপারেটিভ ছিল, মানে অ্যাক্টার্স টিমও মেকার্স টিমও। আর আরেকটা যেটা আমি মানে ওর সাথে জাস্ট ওকে সেকেন্ড করেই বলবো, সেটা হচ্ছে ধরো একটা হয় না যে শুটের মজা একটা হলো, আমাদের যেমন হতো ফার্স্ট কল টাইম এবং ধরো লাস্ট প্যাক আপ, এরকমও তো হয়েছে বহুদিন তিনজনেরই। এবং তুমি যেটা দেখলে যে প্রচণ্ড ভারী মেকআপ এই ওই সেগুলো ছিল, সেটার পরেও আমরা ভূতেরিকির শুটে আমরা যখন ফিরতাম হোটেলে, আমরা কিন্তু মানে তখনও খুব আমাদের এনার্জি থাকতো, এমন না যে খুব যে সকালে, এবার হ্যাঁ মানে যে গিয়ে একটু তাড়াতাড়ি গিয়ে উঠে মানে শুয়ে পড়ি সকালে উঠতে হবে, তাই না, যে সকালেও আমরা ফুল এনার্জি নিয়ে উঠতাম, রাতেও যখন যেতাম, কারণ গোটা ব্যাপারটা আমাদের ভীষণ একটা মজা ছিল, মানে মজা মানে। আর যেটা হয় অনির্বাণদা সেটে থাকলে পরে, সেটা হাফিজিও জানে, ও আগেও কাজ করেছে অনির্বাণদের সাথে, ও অ্যাক্টর হিসেবে দুটো কাজ করেছে, তাই তো। সেটা হয় যে অনির্বাণদা না মানে তোমাকে কখনো অ্যাক্টর হিসেবে ওই সবসময় ফিল করাবে যে তুমি ভীষণ ইম্পর্টেন্ট, আর এটা তুমি ইজিলি করে দেবে। এইটাই যে অ্যাক্টারকে কমফর্ট দেওয়া, সেটা ডেফিনেটলি নিজে ওরকম একজন ভালো অভিনেতা বলি যে অভিনেতার কি কমফর্ট প্রয়োজন, আমার মনে হয় সেটা অনির্বাণদা বোঝে সবাইকে। আমি ধরো যখন আমার সিন নেই, রাত্রিদি লবঙ্গ জেঠিমা করেছে, রাত্রিদির সিন হচ্ছে, আমি তো থেকে দেখেছি বা একটু আগে গেছি হয়তো, বা চলে আসার আগে রাত্রিদির সিনটা দেখে আসি, আভিরিদির সিন, ঐশ্বর্যর সিন। আমাদের একটা সিন একটা টেকনিক্যাল ফল্টে, আভিরিদির একটা তুড়ি মারাতে একটা লাইট বন্ধ হওয়া ছিল, প্রবাবলি সেটা ওই টেকনিক্যাল ফল্টের জন্য 25 বা 26 নম্বর টেকের সময়ও 28 অনির্বাণদা, মানে যেহেতু ওটা আমাদের লাস্ট শট ট্রাই করা হচ্ছিল, আমার মানে আমার পরিষ্কার মনে আছে যে শুরু থেকে যে পেশেন্সটা ধরে রেখেছিল একটা লোক, শেষ অবধি ওটা করলো। তার কারণ হচ্ছে ও ওই সিনটার একমাত্র অভিনেত্রী ছিল, যেন ও কোনোভাবে ওটাতে ইরিটেটেড না হয়ে যায়। এবং যে গোটা টিমটা, ওটা একটা টেকনিক্যাল ফল্ট, ওদেরকে বলে যাচ্ছে হয়ে যাবে দেখো না, না 28, মানে যখন না মানে ধরো যারা কিছু করছে না, যারা অ্যাকচুয়ালি অ্যাকশনটার সাথে যুক্ত নয়, তারা বিরক্ত হয়ে যাচ্ছে, মানে সেটা আমি ওখানে দাঁড়িয়ে থেকে বুঝতে পারছি। হাফিজিও ভীষণ শান্ত মাথার ডিরেক্টর, মানে এখন যেহেতু ধরো থিয়েটারে কাজ করা হোক, এমনিতেও যা কাজ করেছি, খুবই ভালো বাংলায় যারা কাজ করেন। আমি বলছি ওর প্রথম কাজ হিসেবেও, মানে খুব মানে বন্ধু হিসেবেও থেকে দেখেছি, ও আমার নির্দেশক সেই হিসাবেও আমি ওখানে থেকে দেখেছি, ভীষণ ক্লিয়ারও, ও জানে যে এইটাই নেবো, এই সিনটা আমার এই শটটা হলেই হয়ে যাবে, এবং আচ্ছা একটু করে দেখি এরকম নয়, ব্যাপারটা পুরোটা ওদের মাথায় নেওয়া, সেটা নিয়ে গিয়ে শ্যুট করা, ওয়েল প্ল্যান্ড, খুব ইজি হয়ে যায় না, সকলের ক্ষেত্রেই কাজ খুব ইজি হয়ে যায় যদি আগে থেকেই সব মানে প্রি প্ল্যানিংটা জোরদার হয়, তাহলে শুট করতেও মজা লাগে আর
খুব ইজি হয়ে যায়, আর অত লোড নিতে হয় না ওই আর সময়টা। তোমাদের একটা মক ফিল্ম দেখছিলাম যেটা খুব এনজয় করেছি আমি নিজে বসে, আমি জানি দর্শকরাও খুব এনজয় করেছেন। তাতে একটা জায়গা আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে 16 টাকা চাইছে এবং ডিরেক্টর অবাক হয়ে গেছে যে এখন 16 টাকা চাইছে, কিন্তু সেই সময় হিসাবে 16 টাকাটা একটা হিউজ অ্যামাউন্ট। এরকম মজার মজার কি কি সিন খুব এনজয় করেছো? খুবই মানে অনেকগুলো সিন আছে যেগুলো মানে আমার মনে আছে যে এরকমও হয়েছে যে নিজে হেসে ফেলেছি, তাই জন্য শর্ট কেটে গেছে আর কি। এটাও হয়েছে যে এমনই মানে আমার কনিষ্ক বলে একটি ক্যারেক্টার রয়েছে, যেটা আমি বেশি বলবো না, সবাই 12 তারিখই দেখবে। তার সাথে শান্তনুদা চরিত্রটা প্লে করেছে আর কি, খুবই ভালো একজন অভিনেতা। তার সাথে সেই সিনটা করতে এত মজা লেগেছে, মানে অন্যই রকমের। মানে আমি বলছি না, মানে হাফিজি স্ক্রিপ্টটা লিখেছে যে কি খেয়ে, আমার এটা খুব জানতে ইচ্ছা করছে যে ও এই যে এটা মাথা থেকে বেরিয়েছে, কারো যে মাথা থেকে এগুলো বেরোতে পারে, সেটা মানে সত্যি আমি জানি না ট্রেলার কতটা কি দেখানো হবে, এখনো অবধি তো কিছুই দেখানো হয়নি। বেরোলে পরে জানতে পারবে দর্শকে যে আচ্ছা এই 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 জিনিসগুলো হচ্ছে এবং এটাও হতে পারে। তো আমরা শুটিংয়ের সময় এইগুলো খুবই আর কি এনজয় করেছি, যে নিজেরাও যখন শ্যুট করতে গেছি এবং অনির্বাণদার কিছু ইনপুটস, মানে এক একটা ইনপুট মানে এত নিজেরা এনজয় করছিলাম সেটা জেনে যে আচ্ছা এটা এরম ভাবে করা যায়, এটা ওরম ভাবে করা যায়, সেটা খুব ভালো লেগেছে। আমার ক্ষেত্রে আমি একটু এই ক্ষেত্রে বলবো, এটা আমার বলতে খুবই ভালো লাগে। মানে আমাকে যখন হাফিজি প্রথম বলেছিল যে আমি তোমাকে এই চরিত্রটার জন্য ভাবছি, তুমি করবে, বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমি করতে পারি, মানে ট্রাই তো করতেই পারি, অডিশন তো দিয়ে দেখাই যেতে পারে। তারপরে যখন আমি সিলেক্ট হই, আমি ওর সাথে চরিত্র নিয়ে কথা বলেছিলাম যে তুমি কি দেখছো কি এই ওই। আমার এত ভালো লেগেছে, বিশ্বাস করো, আমি এই কারণেই বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে সেটা হয়তো সুবিধে হয়েছে ও নিজে লেখক বলে, ওর পুরোটাই ওর ব্রেন স্ট্রম করা, খুব ক্লিয়ার ছিল যে তুমি এইটা করবে, আচ্ছা তুমি কি করতে চাইছো, বলে আমি এরকম ভাবছি, ওকে কোনো অসুবিধা নেই। এবং আরেকটা যেটা যেখানে স্পেসিফিকেশন আছে যে আমি না দুষ্টু, এই জায়গাটা এরকম আমি চাইছি রাজিয়া এইটাই ভাববে, মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি যেটা ভালো লাগছে সেটা এরকম নয় যে তুমি এখানে একটু কেঁদে অভিনয় করো, হেসে অভিনয় করো, তাই নয়। ও বলছে আসলে আমার মনে হচ্ছে রাজিয়া এখানে এরকম ভাবছে, যা হয় একটা ডিরেক্টরের ইনপুট, যে তুমি মানে তুমি মনটা চরিত্রটার কি চাইছি আমি সেটা বলে দিলাম, তুমি এক্সিকিউট করবে কি করে মনটাতে পৌঁছবে, সেটা ওর ভীষণ আমার মানে খুবই ভালো লেগেছে। তারপর ডেফিনেটলি অনির্বাণদা যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে অনির্বাণদা, আমি এটা মনে করি, বাবা এটা একটা বাজে শোনাবে না তো বলে দেবো, যে আমি মনে করি অনির্বাণদা আমার পরিচিত ওর মধ্যে এমন একটা মানুষ যে নন অ্যাক্টারকে দিয়েও দারুণ তুখর অভিনয় করাতে পারে, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে, এবার এটা নিয়ে তর্ক বিতর্ক করে মারতে আসবেন না, আমি একদমই নতুন প্লিজ, ঠিক আছে। কিন্তু আমি শুরু থেকে আমি যেমন আমি একটা মহিলা চরিত্র মানে রাজিয়ার চরিত্র, আমি অনির্বাণদাকে একদম বলেছিলাম যে আসলে রাজিয়ার কি মন বা রাজিয়া কেন কি করছে সেটা আমি জানি, রাদার আমি মনে করি যে তোমাকে গোটাটা ভাবতে হচ্ছে, আমি শুধু রাজিয়া নিয়েই ভাবছি, তো আমি হয়তো তোমার থেকে একটু বেটার জানবো, তুমি আমাকে কি করবো এটা বলো না, কিন্তু আসলে আমার কোন আউটকামটাতে তোমরা যেটা চাইছো সেটা জাস্টিফাইড হবে সেইগুলো তুমি আমায় বলো। একটা দৃশ্য আছে ইন্টারভিউ, সেখানে এসে আমাকে বলেছিল, হাফিজি বোধ হয় অনির্বাণদাকে বলেছিল যে অনির্বাণদা এটা আমি এরকম চাইছি না এরকম চাইছি, তো অনির্বাণদা এসে বললো ওটা ওরকম চাইছে না, তুই কি এরকম করবি? আমি বললাম যে হ্যাঁ আমি করতেই পারি। বললো দেখ আমার ওটাও জাস্টিফাইড লাগছিল, ও যেটা বলছে সেটাও জাস্টিফাইড লাগছে, কিন্তু ডিরেক্টর হিসেবে ও যেটা বলছে আমার কিন্তু ওটাই করে দে। তো বুঝতে পারছো, তবে বলছি যে মানে এই যে একটা ক্রিয়েটিভ ডিরেক্টর এবং সেটার সাথে যে অ্যাক্টারদের ওই কমফর্টটা দেওয়া, সেটা যে অভিনয় নিয়ে পাজল হয়েও না, কি তুমি যেটা ভেবেছো চরিত্র কোথায় পৌঁছবে তুমি সেটাই রাখো, তার সাথে এগুলো করা যায় কিনা বা এটা বাদ দেওয়া যায় কিনা, এটা আমাদের জন্য আমি বলবো, আমি আবিরিদি, ঐশ্বর্য এবং গোটা টিম, রাত্রিদি খুবই মানে সিনিয়র অ্যাক্ট্রেস, দেবরাজ, দুর্বারদা, সৌনক হচ্ছে আমাদের আরেকজন হিরো, ঠিক আছে। তো সৌনককে তোমরা মানে খুবই তাড়াতাড়ি পরিচয় হবে তোমাদের ওর সাথে। ওরা তাপস যে করেছে আমাদের শুভঙ্করদা, ওরা সবাই মিলে আমাদেরকে এতটা হেল্প করেছে মানে হচ্ছে মেন হচ্ছে সার্কামস্টেন্সটা প্রোভাইড করা, যেখানে তুমি যা ভেবে এসেছো তুমি সেটা করতে পারবে, বুঝতে পেরেছো? সেটা যদি আমাদের ভালো না লাগে তাহলে তুমি চেঞ্জ করবে, ব্যাপারটা এরকম নয়। ওদের
আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা ছিলেন অরিত্রতা থেকে শুরু করে মানে কোনো কনফিউশন নেই যে অরিত্রতা এরপরে কোন সিনটা যাবে বলো তো, অরিত্রতা সিন ধরে এই সিনের এই ডায়লগ থেকে এই ডায়লগটুকু নেবো, শুধু ওটুকুই কনসেন্ট্রেট কর আর কিচ্ছু নয়। বুঝতে পারছো তো, মানে হোমওয়ার্ক কি স্ট্রং। আমি একটু কৌশিকদার কাছে আসবো যে কোথাও গিয়ে কি ভূতের কি একটা ভূতের ভবিষ্যতের ভাইব দর্শক পাবে? মানে অনেকের কমেন্টও আমি দেখছিলাম যে ভূতের ভবিষ্যতের একটা হালকা ভাইব তারা পাচ্ছেন। হ্যাঁ, মানে এইটা তো খুব স্বাভাবিক, কারণ এই ধরনের কাজ বাংলাতে ওই একটি মানুষ দেখেছে যে যেখানে হরর কমেডি আছে, তো ফলত খুব সহজেই ওইটাকে কানেক্ট করাটা মানুষের স্বাভাবিক হবেই সেটা। আর আরেকটা হচ্ছে যে ওখানে আমরা যে ধরনের চরিত্র দেখেছিলাম, বিভিন্ন টাইম লাইন থেকে বিভিন্ন ক্যারেক্টার এসছে, আমাদের ক্ষেত্রেও তাই। এবার ভূত তো বিভিন্ন টাইম লাইন মরছেই এবং বিভিন্নভাবে আসছেই। এবার সেটা হ্যাঁ অবশ্যই বাংলা সিনেমার একটা মাইলস্টোন ভূতের ভবিষ্যৎ। কদলীবালার সাথে কি ভানুর কোনো মিল রয়েছে? কদলীবালার সাথে সাজের মিল রয়েছে, কিন্তু কথা বলার ধরনটাও হয়তো খানিকটা মিল আছে, কিন্তু দুজনের মন আলাদা একেবারে। হ্যাঁ, মন একদমই আলাদা। হ্যাঁ, ইন্টেনশনও আলাদা, বেঁচে থাকাটাও আলাদা, বা মরে যাওয়ার পরে যে জীবনটা সেটাও আলাদা, মরে যাওয়ার পরে যে বেঁচে থাকাটা সেটাও আলাদা। কিন্তু মানে আমি বলবো যে দেখুন, দেখলে ওই জিনিসগুলো, হ্যাঁ দেখলে ওই মজাটা বেরোবে, মজাটা আপনারা জানতে পারবেন। কারণ এখন আমরাই হয়তো বলতে পারছি না বা বলতে চাইছি না রাদার যে কি কি আছে, কারণ এলিমেন্টগুলো বলে দিলেই তো শেষ হয়ে যাবে, মানে মজাটা নষ্ট হবে। যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই বাচ্চা বাচ্চা নতুন ছেলেমেয়েরা সবাই মিলে একসাথে একটা অ্যাটেম্প করেছে, সেই হিসেবেই দেখে দিন না, একটু ক্ষমা ঘেন্না করে, মানে অত না ভেবেছে এর আগে এটা হয়েছে দেখবো কি দেখবো না, জাস্ট ট্রাই করার মতন। মানে হয় একটু ফুচকা খেতে খেতে একটু অন্য কিছু খেলাম, সেভাবে একটু ট্রাই করে নিন, ইউ নেভার নো, ভালো লেগেও যেতে পারে, তাই না? তারপরে হতো যে মানে ওরকমই হতে পারে যে আমাদের পার্ট 2 করতে হচ্ছে। হ্যাঁ, দর্শক দেখবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দর্শক নিশ্চয়ই দেখবেন এবং দেখে জানাবেন তাদের কেমন লেগেছে ভূত তেরিকি। আর এরকম আরো অনেক টলি কথার আড্ডা দেখার জন্য প্রত্যেক শনিবার চোখ রাখতে হবে জিও বাংলা টলি কথায়। নমস্কার। নমস্কার।